এত সকাল সকাল মোবাইলটা বন্ধ হতে হলো। এখন আমি ভার্সিটিতে মোবাইল ছাড়া যাবো কি করে? ভালো লাগে না। বাবাকে কত করে বলেছি নতুন একটা মোবাইল কিনে দেওয়ার জন্য, কিন্তু কে শুনে কার কথা। আপু, কি নিয়ে এত মন খারাপ? আর বলিস না, মোবাইল নষ্ট হয়ে গেল। বাবা তো তোকে 6 মাস আগেই কিনে দিয়েছে। তোর কাছে কোনো মোবাইলই 4 থেকে 5 মাসের বেশি টিকে না। এবার যদি বাবাকে বলিস তোকে তো মারবে, সাথে আমাকেও। তো কি হয়েছে, মোবাইল নষ্ট হতেই পারে। আচ্ছা চল আমরা মোবাইল ঠিক করতে যাই। ঠিক আছে, কিন্তু কার কাছে যাব? সেটাই তো, ভালো টেকনিশিয়ান এখন কোথায় পাবো? এমনিতে যারা মোবাইল ঠিক করে তারা নাকি অনেক কিছু রেখে দেয় মোবাইল থেকে। পরে দেখা যাবে আমার ভালো ভালো জিনিসগুলো রেখে দিয়ে আমাকে খারাপ জিনিসগুলো ধরিয়ে দিল। এটা কিন্তু ঠিক বলেছিস আপু। এখন তাহলে কি করবি? আচ্ছা, তোর কোনো বন্ধুকে ফোন দিয়ে খোঁজ নিয়ে দেখতো। ঠিক আছে আপু। কল দিয়ে ঠিকানা নেই এইদিকে। ভাইয়া ভাইয়া, এই ভাইয়া, ঘুম থেকে ওঠ। কখন উঠবি? কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না তো, ঘুমাতে দে আমাকে। ভাইয়া, দোকানে যেতে হবে তো। তো কি হয়েছে, সবে মাত্র 8টা বাজে। আর 1 ঘন্টার মধ্যে দোকান খুলতে হবে, নয়তো বাবা বকাবকি করবে। আমার এত কিসের অভাব বুঝি না। বাবা কেন অন্য সবার মতো আমাদের এত সকাল সকাল পাঠিয়ে দেয় দোকানে, তা বুঝি না। আমাকে না বলে বাবাকে বল। তুই যা, দোকান খোল, আমি আসতেছি পরে। দেরি করছিস না কিন্তু। তুই যাবি এখান থেকে? আবি তো নিচে নেমে নাস্তা করে চলে যায়। তখন তোমার ছেলের কি ঘুম এখনো ভাঙেনি? ছোট ছেলে তো গেল। আচ্ছা, আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তারপরও তুমি ওদের এত সকাল সকাল কেন পাঠাও বলো তো? দেখো, এটা আমার পূর্বপুরুষদের ব্যবসা, সেজন্য এই ব্যবসা আমি ধরে রেখেছি। নয়তো আমার কি ঠেকা পড়ছে এই ব্যবসা দেওয়ার জন্য? ছেলেটাকে অনার্স পাস করিয়েছো, কোথায় ওকে আমাদের কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দিবে, তা না করে ওই ব্যবসায় ধরিয়ে দিলে। তোমার ছেলে 4 বছর ধরে এই কাজ শিখছে, এখন ও আমাদের এখানে সবচাইতে ভালো কাজ জানে। কিন্তু তুমি ওকে দিয়ে এই কাজ করাচ্ছ, ছোট ছেলেকে দিয়েও করাচ্ছ। তোমার ছেলে যখন বিয়ে দেব তখনই ওকে অফিসে বসাবো। দেখছো না, বড় ছেলে একটু অলস, এত অলসতা নিয়ে ও কোম্পানি চালাতে পারবে না। সেজন্য ও আগে সময়ের মূল্য বুঝে নিক, তারপর ওকে বিয়ে করিয়ে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেব। তখন আবির না হয় একাই দোকান কাজ করবে। তোমার এই পূর্বপুরুষদের জন্য আমার ছেলেরা এত কষ্ট করছে। মনে রাখবে, এই পূর্বপুরুষদের জন্যই কিন্তু আজকে আমার কাছে এত কিছু। যাও এখন অফিসে, আমি আকাশকে ডেকে তুলে পাঠাচ্ছি। 1 ঘন্টা পরে আকাশ উঠে দোকানের দিকে যেতে থাকে। তখন কারোর সাথে ধাক্কা লেগে ইরার ফোন ভেঙে যায়। দিলেন তো আমার ফোনটা ভেঙে, এখন এটা আপনি ঠিক করে দিবেন। আপু, তোর ফোন তো এমনিতে। বাকি কথা বলার আগেই ইতি মুখ চেপে ধরে। চুপ কর, ওই বেটাকে দিয়ে মোবাইল ফ্রিতে ঠিক করিয়ে নিব, সেই জন্য তুই চুপচাপ থাক। কিছু বলবেন না? আমি চলে যাব। চলে যাবেন মানে? যদি যেতেই হয় আমার মোবাইলের ক্ষতিপূরণ দিয়ে তারপর যাবেন। কত টাকা দিতে হবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। 10,000 দিলেই হবে। মাথা ঠিক আছে আপনার? মোবাইলের ডিসপ্লে তো ঠিকই আছে, শুধু মোবাইল অফ হয়ে গিয়েছে। 500 টাকার ভেতরে ঠিক হয়ে যাবে। বললেই হলো নাকি? জি হবে। দেখুন, আমি এত কিছু জানি না, আমাকে ক্ষতিপূরণ বাবদ 10,000 দিন, নয়তো আমাকে এই মোবাইলটা কিনে দিন। এখন এত সকাল সকাল আমি এতগুলো টাকা কোথায় পাবো? তাহলে আপনার মোবাইলটা আমি নিয়ে গেলাম, আমার মোবাইল ঠিক করে তারপর আমাকে কল দিবেন। আমি আপনার মোবাইল দিয়ে আমার মোবাইল নিয়ে যাব। আকাশ কি করবে বলুন? মেয়েটিকে নিয়ে দোকানে যে যাবে সেটাও পারছে না, সেই জন্য বাধ্য হয়ে মোবাইল নিয়ে আসে। এরা তো ইতিকে নিয়ে চলে যায়। আপু, কাজটা কি ঠিক করলি? শোন, যা করেছি ঠিক করেছি। ওদের মতো ছেলেদের সাথে এইরকমই করা দরকার, বুঝতে পারলি? এখন তুই কলেজে যা, আমি ভার্সিটিতে গেলাম। ওরা দুজন দুই দিকে চলে গেল। কিছুক্ষণ পরে আকাশ দোকানে আসে, তবে ওর মন মেজাজ অনেক খারাপ। কি হয়েছে ভাইয়া, তুই এভাবে রেগে আছিস কেন? তোকে জানতে হবে না, চুপচাপ কাজ কর। আবিরও কাজ করতে থাকে। আকাশও ইরার মোবাইল খুলতে থাকে। মোবাইল দেখে বুঝতে পারে 4 বা 5 মাস ইউজ করা হয়েছে। সত্যি মেয়েটাকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। আসলেই তো মোবাইলটা আমার জন্য বন্ধ হয়েছে, কিন্তু হাত থেকে পড়ে এই সমস্যা কেন হবে? আচ্ছা, মেয়েটা আমাকে বোকা বানালো না তো? সেই জন্য মোবাইলের মাদারবোর্ড ভালো করে পাওয়ার সাপ্লায়ার দিয়ে কেউ করে দেখে, সেটে সিপিইউ এর সমস্যা দেখাচ্ছে। এটা কি হলো? হাত থেকে পড়ে মোবাইল, বড়জোর ব্যাটারি বা ডিসপ্লে কানেক্টেড ছুটে যায়, কিন্তু সিপিইউ সমস্যা হবে? এটা তো হওয়ার কথা না। ভাইয়া, কি ভাবছিস? আর এই সেটটা কার?
তুই চুপ করে তোর কাজটা কর। আবিরও কাজ করে, মানে মোবাইলের ব্যাকসেল বাকি জিনিসগুলো খুলে দেওয়া, আবার মোবাইল ফিটিং করাই ছিল আবিরের কাজ, আর মোবাইল হার্ডওয়ার্ক ও সফটওয়্যার কাজ করাই আকাশের কাজ। এতক্ষণে তো বুঝেই গিয়েছেন আকাশ কি কাজ করে। আল্লাহ, সকালে যে কার মুখ দেখে উঠেছি, দিনটাই মাটি হয়ে গেল। ভাইয়া তুমি তো আমার মুখ দেখেই ওঠো। চুপ কর তুই, তোকে যে কাজ দিয়েছি সেটা কর। 1 ঘন্টা পর সিপিইউ এর কাজ করার পরে ইরার মোবাইল ঠিক হয়, কিন্তু আকাশ এত তাড়াতাড়ি তো ছেড়ে দেবে না, কেননা ওকে দিয়ে বেহুদাই অনেক খাটিয়েছে সেই জন্য। তাই আকাশ পুরো মোবাইলে যা কিছু আছে সব কপি করে রেখে দেয়, যেন ইরাকে একটা শিক্ষা দিতে পারে। তবে আপনারা ভয় পাবেন না, মোবাইল টেকনিশিয়ান কিন্তু এরকম করে না, কিন্তু মাঝে মাঝে ইরার মতো মেয়ে ভাগ্যে পড়ে বসলে ওকে শায়েস্তা করার জন্য এরকমটা করতে হয়। তুই দোকানটা দেখ, আমি আসতেছি। আসলেই তো কিছুক্ষণ আগে। তো কি হয়েছে? এখন আবার বের হবে, কাস্টমার আসলে কি করব? যদি তুই পারিস সেট খুলে কাজ করে দিবি, নয়তো বিদায় করে দিবি। ঠিক আছে। দোকান থেকে বের হয়ে ইরাকে কল দেয়। আসলে আকাশের সিম তো মোবাইলেই থেকে গেছে, সেই জন্য কল দেয়। এই সময় আবার কে কল দিল? এ কি, এইটা তো আমারই নাম্বার, আমার মোবাইল থেকে আমাকেই কল দিল। উফ, ভুলেই তো গেলাম। হ্যাঁ, আমার মোবাইল কি ঠিক হয়েছে? জি ঠিক হয়েছে। কোথায় আসবো আমি? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে টিএসসি চত্বর আছে ওখানে দাঁড়ান, আমি আসতেছি। আপনাকে আসতে হবে না, আপনি বরং ক্যান্টিনে আসুন, আমি ওখানে আসতেছি। তুই কি করে ক্যান্টিন চিনবি? আপনাকে তা ভাবতে হবে না। কিছু সময়ের মধ্যে ইরা ওখানে আসে, তাও ওর কিছু বান্ধবীদের নিয়ে। কি রে, এখানে কেন এনেছিস? তোকে যে বললাম সকালের বিষয়টা, তো ওই ছেলেটা মোবাইল নিয়ে এসেছে। দেখলে চিনতে পারবি তো? পারবো। আকাশ চলে আসে, ঈশা তো আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। মুখে মশা ঢুকবে তো। এখানে মশা কই দেখলি? মুখটা বন্ধ কর। এই নিন আপনার মোবাইল। দাঁড়ান 1 মিনিট। আবার কি হলো? আমার মোবাইলের ভেতর থেকে কোনো কিছু চুরি করে রেখে দিতে পারেন? মাথা খারাপ নাকি? মোবাইল থেকে কোনো কিছু রাখা যায় নাকি? যায় অনেক কিছু। আপনি আমার সঙ্গে অন্য একটা দোকানে যাবেন। অন্য দোকানে কেন? আগে আসুন, তারপর বলতেছি। ওরা 3 জন অন্য একটা মোবাইলের সার্ভিসিং এর দোকানে আসে। ম্যাডাম, মোবাইলে কি সমস্যা হয়েছে বলুন। আপনি কি করে জানেন মোবাইলের সমস্যা? ম্যাডাম, সার্ভিসিং এর দোকানে মোবাইল ঠিক করতেই তো আসবে সবাই, নাকি জুতা সেলাই করতে? তাহলে ভাই বুঝলেন তো, মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে তার প্রমাণ দেখতে পেয়েছেন তো? জি ভাই, ঠিক বলেছেন। থাক, আপনার দোকানে মোবাইলই দেখবো না। আচ্ছা চল তো অন্য দোকানে যাই। ভাই, এটা কি হলো? কি করবেন ভাই, মেয়ে মানুষ বলে কথা। হ ভাই, ঠিক বলেছেন, কিন্তু আপনার সাথে ওনার সম্পর্ক কি? সে বিরাট বড় কাহিনী, অন্য একটা দিন বলবো। ঠিক আছে ভাই, মোবাইল সমস্যা হলে আসবেন, কিন্তু আপনার জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব। ধন্যবাদ ভাই, আসি তাহলে। ওরা অন্য একটা দোকানে আসে। জি বলুন। এই মোবাইলটা দেখুন তো। মোবাইল তো ঠিকই আছে। মোবাইল যে ঠিক আছে সেটা আমি জানি। ঠিক থাকলে আমার কাছে কেন নিয়ে আসলেন? আপনি শুধু মোবাইলটা খুলে দেখবেন মোবাইলের সাথে যা যা থাকার কথা সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে উনি কোনো কিছু মোবাইল থেকে খুলে নিয়েছে কিনা। মোবাইল খোলাটা কি বেশি জরুরি? আমি নেটে অনেক ভিডিও দেখেছি, টেকনিশিয়ানরা মোবাইল থেকে নেট খুলে পকেটে রেখে দেয়। এইভাবে অনেক নেট ওরা জমা করে, সেগুলো বিক্রি করে দেয়। সেই জন্য আমি চেক করব আপনি সবকিছু ঠিকঠাক দিয়েছেন কিনা। ভাই আপনি চেক করুন তো। লোকটা চেক করে ইরা তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। 30 মিনিট পরে মোবাইলটা ইরার হাতে দেয়। ম্যাডাম, যে এই কাজটা করেছে সে ছেলেটি সত্যি অনেক বুদ্ধিমান, কেননা বুদ্ধিমান ছাড়া এই কাজটা করা সম্ভব না। তাছাড়া এই কাজটা এখানে কেউ ঠিকমতো পারেও না, অনেকে উঠাতে গিয়ে আশেপাশে নষ্ট করে ফেলে, অনেক ক্ষয়ক্ষতি করে বসে। কিন্তু যে কাজটা করেছে কাজে অনেক সৌন্দর্য আছে বলতে হবে। আপনাকে ওই ছেলের গুণ গাইতে বলিনি, বলেছি মোবাইলে সব কিছু ঠিক আছে কিনা চেক করার জন্য। জি, সবকিছু ঠিক আছে। কত দিতে হবে আপনাকে? 200 টাকা দিলেই হবে। এই নিন টাকা। টাকা দিয়ে বের হয়, তারপর আকাশের মোবাইল ওকে ফিরিয়ে দেয়। এই যাত্রায় তুই বেঁচে গেলি, তারপর থেকে আমার সামনেও তোকে যেন না দেখি। আপনার মতো মাথা মোটা মেয়ে যেন অন্য কোনো পুরুষের ভাগে না পড়ে। মানে কি, পুরুষ না পেলে ও কি মেয়ে বিয়ে করবে নাকি? তুই তো দেখি পাগল হয়ে গেছিস। চল তো এখান থেকে।
এরা ওর বাসায় যায়, আকাশ চলে আসে দোকানে, এসে কাজ করতে থাকে। সারাদিন কত লোকের কাজ করে যার কোনো হিসেব নেই, তবে বেশিরভাগ মেয়েরা আসে ওর কাছে, কেননা আকাশ একে তো সুন্দর আবার হ্যান্ডসাম, ও তার উপর বাইক থাকলে মেয়ের তো অভাব হবে না। তবে আকাশ শুধুমাত্র কাজের ব্যাপারেই কথা বলে। আজ পর্যন্ত আকাশ ওর বাইকে কোনো মেয়েকে বসায়নি, কেননা মেয়েদের থেকে দূরে থাকে, কিন্তু পেশাগত কাজের কারণে ওদের সাথে কথা বলতে হয়। রাতে আকাশ বাসায় ফিরে খাবার খেয়ে রুমে আসে, তখন ইরার কথা মনে পড়ে। আচ্ছা, মেয়েটা কি আসলেই মাথা মোটা? এরকম একটা মাথা মোটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভাবতে একটু অবাক লাগে। আচ্ছা, তখন ওর মোবাইল থেকে যা যা নিয়েছি একটু দেখি তো কি কি রেখেছে। এই বলে 2 ঘন্টা ধরে সবটা চেক করে থাকে। তাহলে মেয়েটা ঘুরতে ভালোবাসে, পছন্দের খাবার, আচার, আইসক্রিম। ওরে আল্লাহ, এই মেয়ে ফুচকা খায় না, এটাও কি আজও সম্ভব? তাছাড়া ফুচকা তো অস্বাস্থ্যকর পরিবেশে বানায়, এইগুলো বানাতে দেখলে এমনিতেই বমি চলে আসবে। তবে মেয়েটা আসলেই অনেক মায়াবী বলতে হবে। অন্যদিকে ইরা মোবাইল দেখতে থাকে, তখন ওখানে আকাশের ছবি দেখতে পায়। ওই বজ্জাতের ছবি এখানে কেন? কার কথা বলছিস আপু? যে ছেলেটা মোবাইল ঠিক করে নিয়ে এসেছিল, ওই ছেলের কথা। হয়তো মোবাইল ঠিক মতো চলছে কিনা চেক করেছে। তাই বলে নিজের ছবি উঠাবে? ছবি তো তুলেছে, তাছাড়া অন্য কিছু তো করেনি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন ওরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইদিকে আকাশ ইরাকে কল দেয়, তবে পরিচয় গোপন রাখে, সাথে নাম্বার চেঞ্জ করে। কে বলছেন? আমাকে চিনবেন না, তবে কিছু তথ্য দিলে চিনতে পারেন। তাহলে বলুন। আপনার এই মোবাইলটা আমি ঠিক করেছিলাম। আপনি ঠিক করেছেন মানে? গতকাল একজন ছেলে আপনার মোবাইলটা নিয়ে এসেছিল আমার কাছে, তখন ওটা আমি ঠিক করেছিলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু আমার মোবাইল নাম্বার কোথায় পেলেন? মোবাইল ঠিক করার পরে সবকিছু সুন্দরভাবে চলছে কিনা এইগুলো দেখতে হয়তো তখন নিয়েছিলাম। সুন্দরী মেয়ে দেখলে এই নাম্বার নিতে ইচ্ছে করে, তাই না? কে বলেছে আপনি সুন্দরী? আমি যদি সুন্দরী না হয়ে থাকি তাহলে আমাকে কল কেন দিলেন? আপনার সাথে কথা বলার জন্য। তবে আপনাকে আমার অনেক ভালো লেগেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। এরা এমন কিছু শুনবে যা ও কল্পনাও করেনি। আমি কেন আপনাকে বিয়ে করব বলেন তো? নাই আমি আপনাকে কখনো দেখেছি, নাই আপনার সম্পর্কে কোনো কিছু জানি। তাহলে চলুন দেখা করে সবটা জেনে নেই। কোনো দরকার নেই। আমি আপনার মতো সামান্য টেকনিশিয়ানকে কখনো বিয়ে করো তো দূরের কথা, ভালো যে বাসবো এটা কল্পনাও করব না। একটা সময় দেখবেন আপনি নিজে এসে। আমি নিজে এসে কি? না, কিছু না। কথাটা বলে কল কেটে দেয়। কিছুদিন পরে এরা মোবাইলের ডিসপ্লে ভেঙে যায় ইতির কারণে। দিলি তো মোবাইলটা ভেঙে? আমি কি করবো? ওয়াশরুমে কেউ মোবাইল নিয়ে ঢুকে? তুই জানিস না কেউ নেয়নি কিনা? আমি জানি না, কিন্তু নেই। তোর তো কোনো বয়ফ্রেন্ডও নেই, তাহলে তুই কেন নিস বলতো? ওই বুড়ি বয়ফ্রেন্ড থাকলে যে নিতে হবে এরকমটা তো কোনো কথা নেই। আচ্ছা, ওই দিন তো ওই ভাইয়ার কাছে যেতে পারিনি, আজকে তাহলে চল ওনার কাছে যাই। ঠিক আছে, তোর কাছে ঠিকানা তো আছে? আছে, বাবা মা থেকে টাকা নিয়ে নে। এরা ওর বাবার কাছে যায়। আব্বু, আব্বু কোথায় তুমি? কি হয়েছে বল? আমাকে 10,000 টাকা দাও তো। এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? এই দেখো তোমার ছোট মেয়ে মোবাইলটা ফেলে দিয়ে কি অবস্থা করেছে। ইতি, এটা কি করে হলো? আব্বু, ধাক্কা লেগে হয়ে গিয়েছে, এতে আমি কি করব? তোরা 2 বোন মিলে আমার যে সব শেষ করে দিবি। আমরা ছাড়া তোমার আছে কে যে তার পেছনে খরচ করবে? আমার মেয়েরাও ঠিকই বলেছে, ওরা ছাড়া আর আছে কে তোমার যে তোমার টাকা পয়সা এইগুলো খরচ করবে? আব্বু তুমি টাকা দাও এখন। এই নে টাকা। টাকা নিয়ে ইরা আর ইতি ওই ঠিকানায় চলে আসে। দোকানের সামনে এসে, এটা কি আপনার দোকান? জি, আমারই দোকান। মোবাইলের কাজ কি পারেন? জি পারি তো, মোবাইল খোলা আর ফিটিং করতে পারি। তাহলে বাকি কাজ কে করে? আমার ভাইয়া করে। তা উনি কখন আসবে? 40 মিনিট অপেক্ষা করুন, ততক্ষণে চলে আসবে। আপনারা তো মনে হয় সকালে কোনো কিছুই খাননি। তা আপনি কি করে বুঝলেন? এখন তো সকাল 9টা, সেজন্য অনুমান করলাম। আচ্ছা কি খাবেন বলেন? এইসব মিষ্টি মিষ্টি কথা বলে মোবাইলের দাম যদি হয় 5,000 টাকা তখন বলবেন 8,000 টাকা। তাই এই ধান্দা আমরা বুঝি।
সত্যি আপু, তুই একটু বেশি বুঝিস। আচ্ছা, এই মোবাইল ডিসপ্লে লাগাতে কত লাগবে বলেন তো? এটার অরিজিনাল ডিসপ্লে তো কেনাই আছে 13,000। একটা কাজ করি 14,000 বলি। কি ভাবছেন? এটা পুরো ফিটিং করতে 14,000 টাকা পড়বে। আমি তোকে বলেছিলাম না, ওরা প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, পরে ঠিকই বাসটা দিয়ে দিবে। আপনি যা ভাবছেন ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা কি তাহলে বলুন? আচ্ছা, আপনারা তাহলে আরো কয়েকটা দোকান দেখতে পারেন। দিন তাহলে, দেখে আসতেছি। ওরা মোবাইল নিয়ে অন্য দোকানে যায়। এখন অনেকেই বলবেন, ভাই 1,000 টাকা লাভ করেছেন, এটা তো অনেক বেশি জুলুম হয়ে যাচ্ছে। তাদের একটা কথা বলি, যখন কোনো টেকনিশিয়ান মোবাইলের ডিসপ্লে লাগায়, তখন যদি কোনো কারণে ফিটিং করার সময় ডিসপ্লে ভেঙে যায় বা ডিসপ্লের কোনো সমস্যা হয়, তখন কিন্তু পুরো দায়ভার টেকনিশিয়ানের উপর এসে পড়ে। সেই জন্য নিজের ক্ষতিটা কম করার জন্য একটা ডিসপ্লে লাগাতে 300 থেকে 1,000 টাকা পর্যন্ত চার্জ হয়ে থাকে। তাও মোবাইল বুঝে। একটু পরেই ইরা আর ইতি ফিরে আসে। নিন, ঠিক করুন। আপনি না বললেন অন্য দোকানে করাবেন। আমাদের যেখানে খুশি ঠিক করাবো, তাতে আপনার কি? আচ্ছা, আমি নাস্তার অর্ডার করতেছি। নাস্তা খেতে খেতে ভাইয়াও চলে আসবে। এরপর ওরা 3জন মিলে নাস্তা খেতে থাকে। 30 মিনিট পরে আকাশ দোকানে ঢুকে ইরাকে দেখে চমকে যায়। কিন্তু ইরার বেলায় তা হয়নি, কেননা ওই দিন আকাশ হেলমেট পরেছিল বলে ইরার মুখটা দেখতে পায়নি। আজকে তো বাইক রেখে এসেছে, সেই জন্য মুখটা দেখতে পাচ্ছে। কি ব্যাপার আপনারা? আগে বলুন আপনি কে? আমার দোকানে এসে বলছেন আমি কে? কি বলেন, এই বয়সে এত বড় একটা দোকানের মালিক আপনি? শুধু এই দোকান কেন, এই পুরো মার্কেটের মালিক তো। বাকি কথা বলার আগে আকাশ আবিরের মুখ চেপে ধরে। ওকে আর কথা বলতে দেয়নি। ওনাকে পুরো কথাটা বলতে তো দিবেন। আসলে এই মার্কেটটা যার, উনি আমার পরিচিত, তো সেজন্য ওনাকে বলে এই মার্কেটে দোকান নিতে পেরেছি। আচ্ছা, আপনি তাহলে টেকনিশিয়ান? জি বলুন, কি করতে হবে? আমার মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে হবে, আপনি একটু চেঞ্জ করে দিন। আবির, দাম কি করা হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া। এরপর আমি ফোন নিয়ে সবকিছু খুলতে থাকি। মেয়েটি এমন ভাবে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে আমি মোবাইল থেকে কোনো কিছু নিয়ে লুকিয়ে ফেলবো। আসলে বেশিরভাগই কাস্টমার এরকমটা মনে করে, যা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। 30 মিনিট পরে সবকিছু ঠিক করা চেক করে ইরার হাতে ফোনটা দিলাম। পুরোটা তো ফিটিং করে দিবেন, এইভাবে চালানো যায় নাকি? আগে চেক করে দেখুন টাচ ঠিক মতো কাজ করছে কিনা। যদি ঠিকভাবে কাজ করে তাহলে বলুন, বাকিটা আমি ফিটিং করে দিচ্ছি। ওকে দিন তাহলে। এরা পুরো 1 ঘন্টা ধরে মোবাইল টিপতে থাকে, তারপর আকাশকে দেয়। এরপর পুরো মোবাইলের স্ক্রু আটকাতে থাকে। একটা স্ক্রু কম দেওয়াতে ওরা চলে যায়। এটা কি করলেন? কি করলাম? একটা স্ক্রু কম দিলেন কেন? সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করবেন কি করে বলুন? একটা একটা করে স্ক্রু এইভাবে জমিয়ে তো অনেক টাকা জমাবেন। এই যে ম্যাডাম, এটা একটা স্ক্রু, এটার দাম 20 পয়সাও হবে না। আপনি এমন ভাব করছেন মনে হয় আমি এইগুলো স্বর্ণ বা হিরে দিয়ে বানানো। এত কথা আমি বুঝি না, সবগুলো লাগিয়ে তারপরে ফিটিং করবেন। কি আর করার, কপালে দোষ। সবই যে এরকম কাস্টমার আমার ভাগ্যেই পড়ে। কি ফিসফিস করছেন? এমনিতে ভাবছি। কি ভাবছেন? আপনাকে কেন বলতে যাব? আমাকে গালাগালি করা শেষ হলে এবার ফোনটা দিন। আমি কখন গালাগালি করলাম? যেভাবে ফিসফিস করছিলেন এতে তো তাই বোঝা যাচ্ছে। এই নিন টাকা। ইরা চল তো। এখন আপনারাই বলুন, সামান্য একটা স্ক্রু নিয়ে একজন মোবাইল টেকনিশিয়ানের কি লাভ হবে বলুন? এরকম অনেক কাস্টমার আছে যারা বেহুদাই এরকম সামান্য কিছু জিনিসের জন্য ঝামেলা করে। এই দিকে বেজাইলা মেয়ে, একে তো যে বিয়ে করবে তার জীবন তো তেজপাতার মতো অবস্থা হয়ে যাবে। আমি তো তাই ভাবছি, কার কপালে যে এই মেয়ে আছে। এটা ঠিক বলছো, তবে আমি বলি কি? কি কথা বল? তুই বরং মেয়েটাকে বিয়ে করে নে। কষিয়ে একটা থাপ্পড় দিব তোকে। যা, নিজের কাজ কর। এইদিকে এরা মোবাইল নিয়ে ভার্সিটিতে আসে। মোবাইলে কি হয়েছিল? এরা তখন ঈশাকে সবটা বলে, সবটা শুনে। তুই পারিসও বটে, সামান্য একটি স্ক্রুর জন্য এত কাহিনী কেউ করে? তো কি হয়েছে? আচ্ছা শোন, ভার্সিটি থেকে শিক্ষা সফরে নেওয়া হবে, আমি তো যাচ্ছি, তা তুই যাবি তো? তুই যখন যাবি তখন আমি যাব না, এরকমটা
হয়েছে কখনো? চল তাহলে নাম দিয়ে আসি। অন্যদিকে আকাশ, তোমার ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালো চলছে আব্বু। আচ্ছা, তুই একটু ব্যবসার প্রতি সিরিয়াস হ। আমি সিরিয়াস হব আর তোমরা আমাকে বিয়ে করিয়ে দিবে? এটা তো হতে পারে না। তুই কি করে জানিস? আমি এরকম অনেক কিছুই জানি। আচ্ছা, বিয়ে করতে সমস্যা কোথায়? দেখো আব্বু, বিয়ের পরে এখনকার মেয়েরা 1 বছর ঠিকমতো সংসার করে, এরপর তারা আলাদাভাবে থাকার জন্য জামাইয়ের উপরে কত অত্যাচার করে। সব মেয়ে তো আর একরকম হয় না। যখন আলাদা কাউকে পাবো তখনই আমি বিয়ে করব, এর আগে না। আকাশ চলে যাওয়ার পরে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমার বন্ধু শফিকের তো 2টা মেয়ে, ওর বড় মেয়ের সাথে যদি আকাশের বিয়ে করাই তাহলে কেমন হয়? কথাটা তো মন্দ বলনি, কিন্তু তুমি তো ওনার মেয়েদের দেখলেও না। যদি তোমার ছেলের পছন্দ না হয়? আচ্ছা, আমি তাহলে শফিকের অফিসে যাব, তারপর ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তাহলে কালকেই যেও। যাব। পরের দিন আকাশের বাবা ওনার বন্ধু শফিক চৌধুরীর কাছে আসে। শফিক চৌধুরী তো শাহজাহান চৌধুরীকে দেখে দাঁড়িয়ে যায়। আরে বন্ধু, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, তা তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর মতো বড় লোক এই গরিবের অফিসে? আমি কোথা থেকে বড়লোক হলাম? কি বলিস, ঢাকায় তো তোর নিজের 2টা বড় বড় মার্কেট, তারপর 2টা বাড়ি, এর বাইরে অফিস। তোর যা আছে তা দিয়ে আমাকে 20 বার কিনতে পারবি। এইগুলো বলে লজ্জা দিস না। তা বন্ধু, হঠাৎ এতগুলো বছর পরে তোর কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি রকম আবদার? কথাটা যে কি করে বলি তোকে? লজ্জার কিছু নেই, বল কি বলতে চাস। তোর তো 2টা মেয়ে আছে, তা ওরা এখন কি করে? এই তো বড় মেয়েকে ভার্সিটিতে আর ছোট মেয়েকে কলেজে। তা হঠাৎ ওদের কথা জিজ্ঞাসা করিস? আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছি, ওকে বিয়ে দিয়ে দেব। তোর ছেলে এখন কি করে? তোর অফিস সামলায়? তাহলে তোকে সবটা বলি। শাহজাহান চৌধুরী তার বন্ধুকে আকাশের কথা তো বলে, সাথে আবিরের কথা। উনি সবটা শুনে মাশাআল্লাহ, তাহলে তো তোর ছেলেরা প্রতিষ্ঠিত। কিন্তু বড় ছেলেটা একটু অলস, তবে যে কাজ করে একদম পারফেক্ট ভাবেই করে। তোর ছেলেরা দেখতে কেমন? চল তোকে নিয়ে গিয়ে দেখাই। তবে আমি একা যাব, তুই দূরে থাকবি। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে শফিক চৌধুরী আকাশের সামনে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, দেখো তো মোবাইলে কি হয়েছে, চার্জ ঠিক মতো হচ্ছে না। দিন আঙ্কেল, আমি চেক করে দেখতেছি। দেখো। চেক করে দেখে সব ঠিক আছে। চার্জিং ফোটে কিছুটা ময়লা ছিল, সেইগুলো পরিষ্কার করে দেয়। তোমাকে কত দিতে হবে? না আঙ্কেল, এই সামান্য কাজে টাকা দিতে হবে না। আচ্ছা, তুমি কি পড়াশোনা করছো? জি আঙ্কেল, অনার্স শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বাহ, ভালোই তো। তা ওই ছেলেটা কে? ও আমার ছোট ভাই, এবার ভার্সিটিতে ভর্তি হবে, সেজন্য প্রিপারেশন নিচ্ছে আর আমাকে সময় দিচ্ছে মাঝে মাঝে। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি তাহলে চলি এখন। জি আঙ্কেল, কোনো সমস্যা হলে আসবেন। আসবো বাবা। শফিক চৌধুরী শাহজাহান চৌধুরীর কাছে আসে। কিরে, কেমন দেখলি? তোর ছেলের কথাবার্তা আমার ভালো লাগছে অনেক। তার উপর পড়াশোনা জানে, সুন্দর আর হ্যান্ডসামও দেখতে। এখন চল, আমার মেয়েদের দেখবি। ঠিক আছে, চল তাহলে। শফিক সাথে ওনার বাসায় আসে। তখন ইরার আম্মু ছিল, তবে শাহজাহান চৌধুরীও কম না। নিজের পোশাক চেঞ্জ করে একটা সাধারণ পোশাক পরেছে, যেন বাকিদের সাথে কথাবার্তায় বুঝতে পারে ওনারা কেমন, তাই এখানে আসা। কি গো, ওনাকে তো চিনলাম না। ওনাকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম, অনেক অসহায় একটা লোক, সেজন্য বাসায় নিয়ে আসলাম। ভালো করেছো। একটা কাজ করো, তুমি ওনাকে নিয়ে ড্রয়িং রুমে বসো, আমি নাস্তা নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও। ইরার মা নাস্তা বানাতে চলে যায়। এইদিকে কিরে বন্ধু, কেমন দেখলি? সত্যি তোর পরিবারও অনেক ভালো, গরিবদেরও সম্মান করতে জানে। তা আমার পত্রবধূ কোথায়? চলে আসবে একটু পরে। এইদিকে নাস্তা নিয়ে এসে ওনারা কথা বলতে থাকে। ওখানে ইরা ইতি ও এসে দেখতে পায়। আব্বু, উনি কে? ওনাকে তো চিনলাম না। আব্বু, কে উনি? শফিক চৌধুরী ইরা আর ইতিকেও সেম কথাই বলে। ইরা শোনার পরে, আব্বু, ওনাকে দুপুরে খাইয়ে কিছু টাকা সাহায্য করে দিও, যেন পরিবারকে কিছুটা সাহায্য করতে পারে। আর আঙ্কেল, একটুও লজ্জা পাবেন না, দুপুরে কিন্তু অবশ্যই খেয়ে যাবেন। আমি
30 মিনিট পরেই ফ্রেশ হয়ে আসতেছি, একসাথে খেয়ে নিব খাবার। আঙ্কেল, আপনি অপেক্ষা করুন, আমরা আসতেছি। আচ্ছা, আমি খাবার গরম করে টেবিলে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। চল তাহলে আমার রুমে। শাহজাহান চৌধুরী শফিক চৌধুরীর সাথে রুমে আসে, তারপর জড়িয়ে ধরে। বন্ধু, তোর 2 মেয়েকে আমার চাই। 2 মেয়েকে কেন? কারণ আমার 2 ছেলের জন্য তোর 2 মেয়েকেই লাগবে। তোর মেয়েদের আমার অনেক পছন্দ হয়েছে। এরকম মেয়ে আমি আর কখনো পাবো না। সেজন্য আমি ওদের আমার বাসায় নিয়ে যেতে চাই। কিন্তু ইতি তো অনেক ছোট। আরে, ইতিকে 5-6 বছর পরে না হয় উঠে নেব। আপাতত আমি ইরাকে কয়েকটা মাসে নিয়ে যেতে চাই। ইরার আর 9 মাস আছে ফাইনাল, তারপর না হয় বিয়ের ব্যবস্থা করব। কিন্তু আমার মেয়েটা যে পরিমাণ ফাজিল, তোর ছেলেকে না জানে কি হাল করে ছাড়বে। আমার ওই অলস ছেলের জন্য তোর মেয়েই ঠিক আছে। বৌমার কিল ঘুষি খেয়ে যদি সোজা হয়। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? ওরা কি আজ একজন আরেকজনকে পছন্দ করবে? দেখি না কি হয়। এখন ওদের জানানোর কোনো দরকার নেই। পরীক্ষা আগে শেষ হোক, তারপর। ঠিক আছে, চল নিচে যাই। ওনারা নিচে আসে, তারপর খাবার খেতে থাকে, আরো আলাপ আলোচনা করতে থাকে। বিকালের দিকে আঙ্কেল, এখানে 15,000 টাকা আছে, এইগুলো আপনি প্রয়োজনে খরচ করবেন, প্লিজ না করবেন না। মেয়েটা যখন এত করে দিয়েছে তখন নিয়ে নাও। শাহজাহান চৌধুরী নিয়ে নেয় টাকাগুলো, তারপর সেই টাকা এনে লকারে রেখে দেয়, তাও আলাদা করে। কি ব্যাপার, লকারে টাকা রাখছো, তাও মাত্র 15,000 টাকা? তুমি তো লাখের নিচে কখনো টাকাই রাখো না। এই 15,000 টাকার কাছে আমার 150 কোটি সম্পত্তি কোনো মূল্যই নেই। কি বলো, এত দামি এই টাকাগুলো? কারণ এই টাকাগুলো আমার বড় ছেলের হবু বউ আমাকে দিয়েছে। কি বলছো, আমি ঠিক বুঝতে পারছি না। শাহজাহান চৌধুরী পারুল আক্তার মানে আকাশের মাকে সব ঘটনা বলতে থাকে। সবটা শোনার পরে, কি বলো, এই যুগেও এত ভালো মেয়ে আছে? আছে বলেই তো দেখলাম। এখন শুধু ওরা দুজনকে পছন্দ করলেই হয়। তবে তোমার ছেলেদের এই বিষয়ে কোনো কিছু বলার দরকার নেই। ঠিক আছে, বলবো না। এইদিকে বিকালে আকাশ ভার্সিটিতে আসে, কেননা ভার্সিটি থেকে যেখানে নেওয়া হবে সেখানে আকাশও যাবে। কেননা ও তো এই ভার্সিটির ছাত্র ছিল, সেই জন্য যেতে পারবে। সেই জন্য সবটা ঠিক করে চলে আসে 2 দিন পরে। আম্মু, আমি তাহলে বের হচ্ছি। সাবধানে যাবি। আবিরকে সাথে নিয়ে ভার্সিটি ওখানে আসে। এবার দোকানে যা, আর হ্যাঁ, উল্টো পাল্টা কোনো কাজ করবি না। আরে না ভাইয়া, তুমি ভরসা রাখতে পারো। এইদিকে গাড়ি আসে, যারা যারা যাবে তাদের নাম মিলিয়ে তাদের বাসে ওঠানো হচ্ছে। একে একে সবাই উঠে পড়ে। গাড়ি ভার্সিটি থেকে বের হবে, তখন আকাশ সামনে এসে দাঁড়ায়। তখন বাসের ভেতর থেকে আসিফ বের হয়ে আসে। এত লেট করলি কেন? আর একটু হলেই তো চলে যেতাম তোকে ছেড়ে। তাড়াতাড়ি আয়। গাড়িতে উঠে ভেতরে তাকিয়ে ইরাকে দেখতে পায়। ইরাও আকাশকে দেখে অবাক হয়, কিন্তু বাসে ওদের সিট অনেকটা দূরে, সেই জন্য কথা বলার মতো মুহূর্ত তৈরি হয়নি। সেই জন্য দুজনে চুপ করে আসে। 5 ঘন্টা পর ওরা নাস্তা করার জন্য নিচে নামে। তখনও কথা হয়নি, কেননা অনেক রাত ছিল, সেই জন্য যেভাবে পেরেছে খেয়ে উঠে এসেছে। পরের দিন সকালবেলা ওরা এসে পৌঁছায় বান্দরবন জেলায়। ওরা গাড়ি থেকে নেমে হোটেলে চলে যায়। এখানে ছেলে মেয়ের জন্য আলাদা রুমের ব্যবস্থা করেছে। ওরা রেস্ট নিয়ে দুপুরে খাওয়ার জন্য ওরা নিচে আসে। তখন, এই তুই এখানে কেন? আমি এখানে আসাতে আপনার কোনো অসুবিধা হয়েছে কি? এই তুই একটা মোবাইলের টেকনিশিয়ান, তুই কি করে ভার্সিটির এই সফরে আমাদের সাথে এসেছিস? এই যে ম্যাডাম, আমি গত বছরই এই ভার্সিটি থেকে পাশ করে বের হয়েছি। দেখে তো মনে হয় না পড়াশোনা এতটা জানো। আপনাকে দেখেও মনে হয় না? কি মনে হয় না? এই যে এত ঝগড়া করতে পারেন। কি, আমি ঝগড়া করি? দেখলেন তো, মাত্রই বলেছি আর মাত্রই রেগে গেলেন। তোকে তো আমি দেখে নিব। ইরা, কি হয়েছে রে? আর উনি কে? ও আমার বন্ধু, আমরা একই সাথে পড়ছি। ও তো পাস করে গেল, কিন্তু আমি একটা ফেল করাতে এবার আবার পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে তো ভাইয়া আমাদের সিনিয়র। আমার না, তোমাদের সিনিয়র। রাখ তো সিনিয়র। আর ওই, তুই আমার মোবাইলে কিছু করিসনি তো? ও কি করবে তোর মোবাইলের? কয়েকটা দিন আগেই ডিসপ্লে লাগিয়েছি, এখন আবার ভেঙে গেছে। এটা কি আমার দোষ? গ্লাসের জিনিস পড়লে তো ভাঙবেই। তাহলে এইগুলো লোহা দিয়ে বানালে ক্ষতি কি হতো?
তাহলে তো পড়লেও ভাঙতো না। ইরার এমন কথা শুনে আসিফ আর ঈশা তো হেসে দেয়, সাথে আকাশও। কেননা এরকম অদ্ভুত কথাও যে কেউ বলতে পারে তা ওদের জানা ছিল না। তোর বুদ্ধি শুদ্ধি কিছুই কি নেই? কি সব বলছিস? ঠিকই বলেছি, ওই বেটা আমাকে খারাপ জিনিস দিল কেন? ভাইয়া, ওর কথায় কিছু মনে করবেন না, ও না বুঝে এরকম কথা বলে ফেলেছে। ওনার কথা শোনার পরে বুঝতে পারলাম। এভাবে আরো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে বিকালে ওরা ঘুরতে বের হয়। ওরা প্রথমে একটা পাহাড়ে উঠে, ইরা তো অর্ধেক উঠেই হাঁপিয়ে যায়। আমি আর পারবো না। আর অল্প কিছুটা বাকি। এই তুই এই অল্প বলে বলে সে 1 ঘন্টা ধরে হাঁটাচ্ছিস। কি বলিস? এই অল্পতে তুই হাঁপিয়ে গিয়েছিস? তুই তো আসিফের কোলে উঠে কিছুটা যাস, সেই জন্য তোর কষ্ট কম হয়, কিন্তু আমি কার কোলে উঠে যাব বলতো? তুই বরং ভাইয়ের কোলে উঠে যা। এই যে আমাকে কোলে নিন তো। আমি কিভাবে কোলে নিব? আমি কি মুটকি নাকি ভারী যে নিতে পারবেন না? নিতে পারবো, কিন্তু আমি একটা ছেলে হয়ে আপনাকে নিব, এটা কেমন একটা দেখায় না? তাছাড়া ওরা তো একজন আরেকজনকে ভালোবাসে, সেজন্য ওরা নিতেই পারে। তাহলে কিছুক্ষণের জন্য তুই আমার বয়ফ্রেন্ড হয়ে যা। এটা আবার কেমন কথা? যা বলছি তাই কর, কোলে নিয়ে হাঁট। আকাশ ইরাকে কোলে নিয়ে হাঁটতে থাকে, তবে ইরাকে ভালো করে ধরে রেখেছে। ইরা না পারছে কিছু বলতে, না পারছে সইতে, কিছু যে বলবে তাও পারছে না। সব লজ্জা ভুলে গিয়ে চোখ বন্ধ করে রাখে। আকাশ তো ইরার চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কেননা এত কাছ থেকে ইরাকে দেখেছে। পাহাড়ে ওঠার পরে নামিয়ে দেয়। এইভাবে কেউ কোলে নেয়? কোলে নিয়েছেন তো ভালো কথা, ওইভাবে কেউ ধরে? আমি এই প্রথম কোনো মেয়েকে কোলে নিয়েছি, সেজন্য কিভাবে নিতে হয় জানি না, সেজন্য যেখানে সুবিধা হয় সেখানে ধরেছি। তাই বলে ওখানে ধরতে হবে? আগেই তো বললাম, যেখানে সুবিধা হয় সেখানে ধরতে তো হবেই। পরে যদি পড়ে যান তখন তো বলবেন ইচ্ছে করে ফেলে দিয়েছি। হয়েছে, আর বলতে হবে না, পুরো সর্বনাশ করে দিয়েছেন আমার। এসে এখন কি করবি? আমি নিয়ে আসতেছি। খাবার এনে দেয়, সাথে আইসক্রিমও নিয়ে আসে। খাওয়া শেষ হলে ইরা, ওই দোলনায় দোল খাবো। আমি তো ভয় পাই, তাছাড়া নিচে পড়লে তো রক্ষে নেই। আমিও ভয় পাই, সেজন্য আমি আসিফের সাথে উঠবো। আর আমি? তুই ভাইয়ের সাথে উঠ। ইরা আকাশের সাথে দোলনায় উঠে। ইরা তো আকাশকে জড়িয়ে ধরে আছে, কেননা যদি ছেড়ে দেয় তাহলে ইরা পড়ে যাবে দোলনা থেকে। কিছুক্ষণ দেওয়ার পরে ইরা অনেক ভালো লাগতে শুরু করেছে আকাশকে জড়িয়ে ধরাতে, সেই জন্য বুকে মাথা রেখে দেয়। অনেকটা সময়ের পরে ওরা দোল খাওয়া বন্ধ করে। তারপর নামালেন কেন? মজাই তো লাগছিল। ব্যাপারটা কি বলতো? ভাইয়া কি স্পেশাল কোনো কিছু দিয়েছিল যার কারণে তোর মজা লাগছিল? আরে তুই যা ভাবছিস সেগুলো কিছুই না। আমি তো একবারও কিছু ভাবিনি। এখন কোন দিকে যাব? ওই দিকটাই যাই, ওখানে একটু ঢাল আছে, কিন্তু সামনে যেটা আছে ওখানে বসে গল্প করার মতো প্লেসও আছে, অনেক ভালো। আপনি কি এর আগেও এসেছেন? এই নিয়ে 3 বার আসতেছি। কিন্তু ভার্সিটি থেকে তো এই প্রথম আনা হলো। আমি ভার্সিটির বাহিরে সবটা ঘুরে শেষ করেছি। আসিফ বলেছিল বলে আসা, নয়তো ওর একা একা বোর হবে, সেজন্য আসা। বুঝি না, সামান্য মোবাইল টেকনিশিয়ান হয়ে এতগুলো টাকা পান কোথায়? সেসব আপনাকে ভাবতে হবে না। আচ্ছা চলুন যাই ওদিকটায়। আসিফ, চলো তাহলে। চলো। ওরা ওখানে বসে গল্প করতে থাকে। আকাশ ওর ব্যাপারে সবটা বলতে থাকে, সার্ভিসিং কেন করে, অনার্স পাশ করার পরেও। কিন্তু আকাশ ওর আসল পরিচয় বলেনি। আসল পরিচয় বলতে ওর সম্পত্তি আর টাকার কথা বোঝালাম। তাহলে তো মাসে 50,000 টাকার বেশি হয় উপার্জন। এই টাকা দিয়ে তো একটা পরিবার এমনিতেই চলে যেতে পারে। ঠিক ধরেছেন। আচ্ছা ঈশা, ওই দিকটা কয়েকটা ছবি তুলি আমরা, চল। ওখানে না পাওয়াই ভালো। কেন কেন? ওখানে বিপদের আশঙ্কা আছে। কিছুই হবে না, চল তো ঈশা। ওরা তো চলে যায়, কিন্তু আকাশ ভালো করেই জানে ওখানে গেলে বিপদ হবে, সেই জন্য ওদের পিছনে আসতে থাকে। এরপর ওরা যে ওখানে দাঁড়ায়, কিছু লোক এসে ইরাকে উঠিয়ে নিয়ে যায়। আসলে এই জায়গাটা লোকেরা এমন আকর্ষণ করে রেখেছে যেন কেউ আসলেই ওরে তুলে ফেলতে পারে। ঈশা, আমাকে বাঁচাও। আসিফ, তুই ঈশাকে দেখ, আমি ইরাকে দেখতেছি। খেয়াল রাখিস তোর
পিছনে একটা গাড়ি দেখতে পায়, ওই গাড়ি করে ওদের পিছনে যেতে থাকে। এই পরিস্থিতিতে আকাশ আরো একবার পড়েছিল আবিরকে নিয়ে। আবিরও ছবি তোলার জন্য আসে, ওরা ওই সেম ভাবেই আবিরকে নিয়ে যায়। সেই জন্য আকাশ ভালো করেই জানে ওরা কোথায় নিয়ে যেতে পারে। এইদিকে লোকগুলো ইরাকে নামিয়ে একটা বাড়িতে ঢোকায়। ওই আমাকে কেন এনেছিস সেখানে? তোর বাবাকে কল দিয়ে বল 10 লক্ষ টাকা পাঠানোর জন্য। এতগুলো টাকা বাবা কোথা থেকে দিবে? না দিতে পারলে এদের যা অবস্থা করেছি তোরও স্বয়ং অবস্থা করব। এদের বলতে কাদের? দেখলে সহ্য করতে পারবি তো? লোকটা ইরাকে একটা বাসার পেছনে একটা গর্ত দেখায়, সেখান থেকে অনেক পচা গন্ধ আসছিল। ইরা তাকিয়ে ওর বমি চলে আসে, বমি করতে থাকে। আসলে ওই গর্তের মধ্যে মৃত মানুষের লাশ ছিল, যার মধ্যে অনেক লাশ পচা শুরু করেছিল। একটা লোক পানি এনে দেয়, ইরা মুখটা ধুয়ে নেয়, এরপরে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরবে তখন দেখে নেব। এই বলে ওরা বের হবে, তখন আকাশও গাড়ি থেকে নেমে নিচে আসে। ওই কে রে তুই? এমন ভাবে বলছিস মনে হয় পরিচয় দিলে তুই চিনতে পারবি। আমার পরিচয় পরে বলবো, আগে বল যে মেয়েটিকে ধরে এনেছিস সে কি ভিতরে আছে না অন্য কোথাও? আমি তো কাজে এসেছি, ওকে ছেড়ে দে। তার বিনিময়ে আমি তোদের প্রাণ ভিক্ষা দিব। যদি আমিও তোদের মেরে ফেলি তাহলে কেউ টেরও পাবে না। এটা তো বড্ড কথা বলছো বেশি, মারতো একে। ওরা মারতে আসলে কিন্তু বরাবরের মতো ওখান থেকে একটা গাছের চিপা থেকে বড় একটা ছুরি বের করে। আসলে এই ছুরিটা ওর গতবার রেখেছিল, যা আজকে আবার কাজে লাগবে। ওই ছুরি দিয়ে ওদের খেলা শেষ করে দেয়, তারপর ওদের মেরে ওই গর্তে এনে ফেলে দেয়। যদি এখন পুলিশকে বলে, পুলিশ এসেও কোনো লাভ হবে না, কেননা ওরা বাকি বডি থেকে সব জামা কাপড় খুলে তারপর এই গর্তে ফেলে দেয়, যেন সহজে না চেনা যায়। সেই জন্য শুধু শুধু পরিবার যখন জানতে পারবে তখন আরো বেশি কষ্ট পাবে। রুমে এসে ইরার মুখে আর চোখে পানি ছিটিয়ে দেওয়াতে ইরা চোখ মেলে তাকায়। আকাশকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্লিজ আমাকে বাঁচাও, ওরা নয়তো আমাকে মেরে ফেলবে। ওরা পিছে আরো অনেক লোককে মেরে ফেলে দিয়েছে, আমাকে বাঁচাও। কেঁদো না, আমি তো আছি, আর কোনো ভয় নেই। চলো অন্য কেউ আসার আগে আমরা এখান থেকে চলে যাই। চলো তাহলে, আমি হাঁটতে পারছি না। ওসব দেখার পরে আমাকে কোলে নিয়ে যেতে পারবে? যাওয়া যায়। কোলে নিয়ে কিছুটা হেঁটে গাড়িতে এসে বসায়। তারপর ইরা আকাশকে এখনো জড়িয়ে ধরে আছে। আকাশ ওই অবস্থায় গাড়ি চালাতে থাকে। এইদিকে ইরার নিখোঁজ হওয়ার ব্যাপারটা ওদের স্যার ম্যাম জেনে যায়। ওনারা তো টেনশন করতে করতেই শেষ। ম্যাম, কোনো চিন্তা করবেন না, আকাশ গেছে ইরাকে আনার জন্য, দেখবেন ঠিকই নিয়ে আসবে ওকে। কয়েকটা ঘন্টা পরে ওরা হোটেলের ওখানে আসে। আর কতক্ষণ এভাবে ধরে রাখবে? লোকে দেখলে তো খারাপ ভেবে নিবে। এবার তো ছেড়ে দিবে। আমরা কি চলে এসেছি? চলে এসেছি। ইরা উঠে সরে যায়, এতে আকাশ নিচে নামে। তারপর ইরাকে নিচে নামিয়ে এনে ঈশার রুমে এনে ইরাকে বিছানায় শুইয়ে দেয়। সত্যি ভাইয়া, আপনাকে কি বলেছে ধন্যবাদ দিব? এভাবে বলবেন না। আচ্ছা, অনেকটা শখ হয়ে আছে, একটা ঘুমের ওষুধ খাইয়ে দিন, তাহলে মোটামুটি অনেক চিন্তা ওর মাথা থেকে যাবে। ঠিক আছে ভাইয়া। ঘুমের ঔষধ খাইয়ে দেয়। ইরা ঘুমিয়ে থাকে। আকাশ ওর রুমে এসে ফ্রেশ হয়ে নিজেও ঘুমিয়ে যায়। অন্যদিকে আবির দোকান অফ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন এই যে দোকানটা একটু খুলবেন? দোকান কেন খুলবো? মোবাইলটা পানিতে পড়ে গেছে। কি আর করবে, দোকান খুলে মোবাইল ওয়াশ করার কাজে লেগে যায়। এইদিকে মোবাইল ওয়াশ করতেছে, অন্যদিকে ইতির সাথে ভালোই ভাব জমিয়ে নিতে থাকে। মোবাইল ঠিক করতে করতে রাত 11টা পার হয়। তাহলে রাতে কথা হবে। তা এত রাতে যাবেন কি করে? ওটাই তো ভাবছি। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি কেন এত কষ্ট করে যাবেন? কেন? আমার বাইক আছে, সমস্যা হবে না। চলুন, নামিয়ে দিই আপনাকে। ঠিক আছে, চলুন। বাইকে বসার পরে ইতি একটু শক্ত করে আবিরকে জড়িয়ে ধরে। 10 মিনিট পরে ইতি বাসার সামনে আসে। আমি তাহলে যাই, কেমন? আচ্ছা, যাও তাহলে। এইদিকে ইতি আর আবির একে অপরের সাথে ভালোই ভাব জমিয়ে নেয়। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ইরার কাছে আসে, কেননা ইরা এখনো শখ
কাটেনি। কেননা এতগুলো মানুষের পচে যাওয়া শরীর দেখে কতটা মেয়ে ঠিক থাকবে বলুন? ঘুম কি ভেঙেছে? ঘুম এখনো ভাঙিনি, তবে কিছুক্ষণের মধ্যে ফিরবে মনে হচ্ছে। এইদিকে ম্যাম তো বের হবে, সবাইকে ডাকছে। ইরাকে এভাবে একা ফেলে যাব কি করে? আমি আছি ওর পাশে, তুমি আর আসিফ যাও। আচ্ছা, ওর প্রয়োজনীয় সবকিছু এখানে আছে, লাগলে ওকে দিও। সকালে নাস্তা তো এখনো খাইনি, সেজন্য নাস্তা আনিয়ে নিও। ঠিক আছে, সবকিছুর খেয়াল রাখবো। ওরা সবাই চলে যায়। আকাশ বিছানার পাশে বসে ইরাকে দেখতে থাকে। 30 মিনিট পরে ইরার ঘুম ভাঙে। আকাশকে দেখা মাত্রই আবারও জড়িয়ে ধরে। তুমি এখন সেফ আছো, ভয় পেও না। আমি ভয় পাচ্ছি। তাহলে আচমকা এভাবে জড়িয়ে ধরেছো যে? বড্ড একা একা লাগছে। ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন আসছিল, বারবার ওই লাশগুলো চোখের সামনে ভাসছে। এরপরেই তোমার মুখটা ভেসে ওঠে। চিন্তা করো না, আমি তো আছি। তুমি না থাকলে তো ওরা আমাকে মেরেই ফেলতো টাকা পাওয়ার পরে। তুমি এটা শিওর দিয়ে কিভাবে বলছো? ওরা কথা বলছিল, তখন বলছিল টাকা পাওয়ার পরে আমাকে মেরে ফেলে আমারও জামা কাপড় সব খুলে ওই গর্তে ফেলে দিবে। তোমার জন্য আমি আবার নতুন করে ফিরে এসেছি। কথাগুলো বলছে আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। এতে আকাশের শার্ট তো চোখের পানিতে ভিজে যায়। তোমার তো ক্ষুধা লেগেছে, খেতে হবে তো। ক্ষুধা তো লেগেছে, তুমি খাইয়ে দিলে খাবো। ঠিক আছে। খাবার এনে ইরাকে খাইয়ে দিচ্ছে। ইরাও ছোট বাচ্চাদের মতো খেতে থাকে। খাওয়া শেষ হলে আমি একটু ঘুমাবো। তুমি ঘুমাও, আমি বারান্দায় আছি। আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। আমরা তো স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও না। দেখো, আমি এত কিছু জানি না, আমি যা বলেছি তাই করবে। ঠিক আছে। বিছানায় হেলান দিয়ে বসে আছে। ইরা আকাশের কোলে মাথা রেখে শুয়ে আছে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এতে ইরা ঘুমিয়ে যায়। তখন আবির কল করে। ভাইয়া কেমন আছো? এই তো ভালো। তা কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? ভাইয়া তুমি বিয়ে করবে কবে? আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? না মানে বাবা মা বলছিল এই বছরের শেষের দিকে তোমাকে বিয়ে করিয়ে দিবে। কি বলিস তুই? ঠিকই বলেছি আমি। আচ্ছা, যা হওয়ার পরে দেখা যাবে। ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে। কল কেটে দেয়। এরপরে আকাশ নিজেও ঘুমিয়ে পড়ে। দুপুর 2টা ইরার ঘুম ভাঙে। তাকিয়ে দেখে আকাশের কোল থেকে উল্টো করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু কেন না জানি ইরার এতে ভালোই লাগছিল, সেই জন্য আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পরে আকাশের ঘুম ভাঙে, সাথে ইরাকেও ডেকে নেয়। তারপর ওরা ফ্রেশ হয়ে দুজনে খাবার খেয়ে নেয়। বিকালে ঈশা যখন ফেরে। তোর কোনো অসুবিধা হয়নি তো? আমি ঠিক আছি। শরীর এত দুর্বল হলো কেন তোর? কি করব, যা দেখলাম চোখের সামনে তা দেখার পরে কি ভালো থাকি বলো? তো ঠিক মতো খেয়েছিস তো? খেয়েছি। ভাইয়া কোথায়? বারান্দায় আছে। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ওর খেয়াল রাখতে গিয়ে আপনার ঘুম হলো না। ও তো এমনিতেই অনেকবার এখানে এসেছে, নতুন করে আর কি দেখবে? এটাও ঠিক। আচ্ছা, আমি তাহলে গেলাম। রাতে নিচে আড্ডা দিব 4 জন মিলে। ঠিক আছে। রাতে ওরা 4 জন মিলে আড্ডা দিতে থাকে। এরপর আবার যে যার রুমে সকালবেলায় আকাশ ইরাকে নিয়ে যায়। ইরাকে নিয়ে বের হয় আলাদাভাবে, কেননা এখানে একটা জায়গা আছে, সেখানে ইরাকে নিয়ে আসে। এই জায়গাটা আমার অনেক পছন্দের। এত সুন্দর একটা জায়গা কার না পছন্দ হবে? আচ্ছা, ওটা কি ফুল? আসলে আমি নিজেও জানি না। আমাকে একটা এনে দাও। তাহলে তো গাছে উঠতে হবে। আরে অল্প একটু উপরেই তো, লাফ দাও, দেখবে ঠিকই পারবে। ইরার কথা শুনে লাভ দেয়, কিন্তু তাও পারছে না। আমাকে কোলে নিয়ে ধরো, তাহলে আমিই পেরে নেই। কি করার, ইরাকে কোলে নেয়। ইরা একটু উপরে তুলতেই ফুলটা ধরতে পারে, কিন্তু আকাশ তো ভার সামলাতে পারেনি, সেই জন্য ইরাকে নিয়ে নিচে পড়ে যায়, তাও মাটিতে। এতে ওদের দুজনের ঠোঁট এক হয়ে যায়। এমন কিছু হবে যা ওরা দুজনেই ভাবতে পারেনি, তাও নিজেদের সামলে নেয়। সরি, আমি ইচ্ছে করে। কোনো ব্যাপার না, এই নিন টিস্যু দিয়ে ঠোঁট থেকে লিপস্টিকের দাগ উঠিয়ে নিন। কথাটা শুনে আকাশ কিছুটা লজ্জাও পায়, তাও ঠিক করে নিল। তারপর এরা ফুলটা নিয়ে, এটা আমার খোপায় পরিয়ে দাও। কিভাবে পড়ায় আমি তো জানি না। ইউটিউবে দেখে নাও
কিভাবে পড়াতে হয়। পড়ার ভিডিও দেখে শিখে নেয়, তারপর খোপায় পরিয়ে দেয়। এতে ইরা অনেক খুশি হয়। এই আমার পছন্দ কোনো ছেলের এত কাছে এসেছি আমি, আবার তাও তার হাতে খেয়েছি। আবার হয়েছে, আর বলতে হবে না। এখন এখানেই থাকবে নাকি ফিরে যাবে? এসেছি যখন তখন কিছু ছবি তো উঠাতে হয়। এরপর ওখান থাকা একজন ক্যামেরাম্যানের সাথে কথা বলে। ওরা অনেকগুলো ছবি উঠিয়ে নেয়, বেশিরভাগ কাপল ছবি। এবার তাহলে যাওয়া যাক। চলো। ওরা চলে আসে, তবে ইরা কিন্তু আজকে শাড়ি পরে বের হয়েছিল। বাকিরা আসার আগেই ওরা চলে আসে। তারপর ইরা ওর শাড়ি চেঞ্জ করে বের হয়। এবার যাও রুমে, তবে তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি কেন আসবো? কারণ এখানে আমার একা একা ভয় লাগে, সেজন্য। ঠিক আছে, আসবো। এরপর এভাবে ওদের দিন যেতে থাকে। এভাবে আরো 3 দিন কেটে যায়। ইরা আর আকাশ এখন এতটা ফ্রি হয়েছে যে কেউ দেখলে বলবে স্বামী স্ত্রী ঘুরতে এসেছে। পরের দিন ওরা আবার ঢাকায় ফিরে আসে বাস থেকে নেমে। কাল তোমার দোকানে আসবো আমি। মোবাইলে কোনো সমস্যা হয়েছে কি? আরে না, মোবাইল কোনো সমস্যা হয়নি। তাহলে কালকে না হয় বলবো, তবে আমি রাত 11টায় আসবো। এর ভেতরে আর কেউ যেন না আসে তোমার দোকানে। ঠিক আছে, যাই তাহলে। সাবধানে যেও। তুমিও সাবধানে যেও। এরপর ওরা চলে যায় যার যে বাসায়। ইরা বাসায় এসে ওর বাবা মার সাথে কথা বলে রুমে আসে। এসে দেখে ইতি তো কথা বলতে ব্যস্ত ফোনে, তাও বারান্দায়। রুমে যে কেউ এসেছে তা খেয়াল করেনি। ইরা ওর মতো করে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। রাত 12টার ইতি রুমে ঢুকে ইরাকে দেখে অবাক হয়। এই কি আপু, তুই কখন এলি? অনেক আগে। তা এত কথা কার সাথে বলছিলি? ফ্রেন্ডের সাথে। তোকে তো আমি এর আগে কখনো দেখিনি। কার সাথে এতক্ষণ কথা বলতে? তুমি যা ভাবছো সেরকম কিছুই না। না হলেই ভালো। পরের দিন ইরা রেস্ট নিতে রাত হয়ে আসে। ইরা সুন্দর করে সেজেছে, তবে উপরে আবার বোরকাও পরেছে। তারপর একটা ফুলের দোকানে এসে ফুল কিনে নেয়। এইদিকে আকাশকে কল দিয়ে দোকান খালি করতে বলে। আবির, তুই বরং বাসায় যা। সবে মাত্র 9টা বাজে। তোকে যেতে বলছি, যা। পড়াশোনা কি করতে হবে না তোকে? আচ্ছা, যাচ্ছি। আবির যাওয়ার পরে ইরা দোকানে আসে। আকাশ তো প্রথমে চিনতে পারেনি। ম্যাডাম, এখন দোকান অফ করব, সেই জন্য প্লিজ আপনি অন্য দোকানে যান। আমি তো তোমার কাছে এসেছি। তাহলে কালকে আসুন। কথাটা শুনে ইরা ওর মুখ থেকে পর্দা সরায়। এতে আকাশ অবাক হয়। তাড়াতাড়ি শাটার নামাও। কি বলো? কেউ যদি বুঝে যায়? আরে কিছু হবে না। কি করবে? শাটার নামিয়ে নেয়। তারপর ইরা বোরকা খুলে ওকে দেখে আকাশ তো চোখ ফেরাতেই পারছে না। এরপর ফুলগুলো বের করে আকাশের দিকে এগিয়ে দেয়। হ্যাপি বার্থডে আকাশ, এন্ড আই লাভ ইউ আকাশ। আই লাভ ইউ টু অ্যান্ড থ্যাংক ইউ। ইরা তো খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ তো নিজেই ভুলে গিয়েছিল যে ওর আজ জন্মদিন ছিল। আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসবে তো? আমি তো পছন্দ করতাম। ভেবেছিলাম কয়েকটা দিন পরে তোমাকে জানাবো, কিন্তু তুমি যে এভাবে জন্মদিনের দিন জানাবে তা আমি ভাবতেও পারিনি। এই নাও, কেক কেটে খাইয়ে দেই তোমাকে। দাও। কেক কেটে খাইয়ে দেয়। এরপর চলো, তোমাকে আমার বাসায় নিয়ে যাই। তোমার বাসায়, তাও এত রাতে? ভয় পাচ্ছ ওইসব নিয়ে? আরে না, তোমার বাসায় যাব, আবার ফিরতেও হবে। বেশি সময় নিব না, চলো। একটু পর দোকান বন্ধ করে ইরাকে বাইকে বসিয়ে আকাশও বাসায় আসে। তবে তুমি আমাকে তোমার বাড়ি বলে অন্য কারো বাড়িতে নিয়ে আসলে যে? আরে এটাই তো আমার বাড়ি। এত বড় বাড়ি তোমার, আর তুমি করো মোবাইল সার্ভিসিং এর কাজ, কিন্তু কেন? অন্য একটা সময় বলবো, এখন চলো ভিতরে। ইরাকে নিয়ে ভেতরে আসে। আবির তো দেখে চিনতে পারে, সেই জন্য ওর বাবা মাকে ডেকে নিয়ে আসে। বাবা মা, দেখে যাও, ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে বিয়ে করে। আমার যে কি খুশি লাগছে। আকাশ, মেয়েটিকে? মা, ও আমার হবু বউ। ইরা, উনি আমার মা, আর উনি আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা কতদিনের সম্পর্ক তোমাদের? এটা তো আঙ্কেল 15 দিনের পরিচয় আর 5 দিনের সম্পর্ক। 5 দিনের পরিচয়, বিয়ে পর্যন্ত চলে গেলে? আঙ্কেল, কাউকে চিনতে 5 মিনিটের ব্যবহারই যথেষ্ট। ঠিক আছে, আমি খুশি হয়েছি আকাশ, তুমি ব্যাপারটা আমাদের জানিয়েছো। তা তুমি কি ওকে কয়েকটা দিন পরে বিয়ে করবে নাকি আরো পরে? এই বছরের শেষে আমার ফাইনাল পরীক্ষা দিয়েই। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসি এখন। এসেছো যখন তখন কিছুক্ষণ থাকো। আজ আকাশের জন্মদিন,
সেজন্য ওর জন্মদিন পালন করে নেই। ভাইয়া আর ভাবি তো মনে হয় আগেই পালন করে নিয়েছে, ঠিক বলছি না? কথাটা শুনে ইরা কিছুটা লজ্জা পায়। এরপর নতুন করে আবার কেক কেটে খাইয়ে দেয়। তারপর ইরাও ওদের সাথে রাতে খাবার খেয়ে নেয়। আকাশ, তুমি তাহলে ইরাকে ওর বাসায় দিয়ে আসো। ঠিক আছে আব্বু। কিছুক্ষণ পরে ইরাকে ওর বাসায় পৌঁছে দেয়। তুমিও আসো বাবার সাথে, তোমার পরিচয় করিয়ে দেই। এখন যদি যাই উনি অনেক কিছু মনে করবে, উল্টো তোমাকে খারাপ ভাবতে শুরু করবে। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। এইদিকে আকাশের বাবা তো শফিক চৌধুরীকে কল দিয়ে সবটা বলে দেয়। এর ভেতরে কি বলিস? এটা তো খুশির খবর। খুশির খবর মানে? জানিয়ে ভয় পেয়েছিলাম, ওরাই সেই ভয়টা এখন কাটিয়ে দিয়েছে। সত্যি আমার মেয়ের ভাগ্য আছে বলতে হবে। আচ্ছা শুন, তুই এমন ভাব ধরবি দেখে যেন মনে হয় তুই এই বিয়েতে রাজি না। এরকম করলে তো মেয়েটা কষ্ট পাবে। কষ্ট পেলে আরো ভালো, এত সহজে ওদের জিতানো যাবে না। মানে উপর দিয়ে একটু করে দিবি, এইরকম আর কি। পরে যদি কোনো ঝামেলা হয় তুই সামলে নিবি বলে দিলাম। যদি ইরা তোকে ভুল বোঝে তখন আমি নিজে এসে ইরাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে। এদের কথাবার্তা তো বুঝতে পারলেন। এইদিকে ইরা বাসায় ঢোকার পরে তোর সাথে একটা ছেলেকে দেখলাম, কে এই ছেলেটা? আব্বু, ও আমার বান্ধবী, ভাই হয়। বান্ধবীর বাসায় গিয়েছিলাম তো, সেজন্য ভাই নামিয়ে দিল। ঠিক আছে, যাও রুমে। ইরা তো হাঁপ ছেড়ে বাঁচলো। ইরা কিন্তু ওর বাবাকে ভয় পায় অনেকটা। রুমে এসে শাড়ি চেঞ্জ করে নেয়। একটু পরে আকাশ কল দেয়। কোনো সমস্যা হয়নি? হয়েছিল, তবে আমি সামলে নিয়েছি। ভালো করেছো, এখন ঘুমাও। তুমিও ঘুমাও। পরের দিন আকাশ সকাল 11:30 ঘুম থেকে ওঠে। আকাশ, তোমাকে যে কারণে ডেকেছি আমি। হ্যাঁ বলো। তোমাকে এখন থেকে 9টার আগে ঘুম থেকে উঠে দোকানে যেতে হবে। এত সকাল সকাল পারবো না। যদি তুমি না পারো তাহলে আমি। তাহলে কি? তাহলে ইরার সাথে তোমার বিয়ে আমি দিব না। এইসব কি বলছো? দেখো, আমি জানি না তুমি মেয়েটাকে কিভাবে আপন করে নিলে, আর জানতেও চাই না। যদি ওই মেয়েকে তোমার বিয়ে করতে হয় তাহলে তোমাকে এখন থেকে 9টার আগে ঘুম থেকে উঠে 10টার ভেতরে দোকানে যেতে হবে। যদি তা করতে পারো তাহলে মেয়েটির পরীক্ষা শেষ হলেই আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেব। বিয়ে হওয়ার পরে তোমাকে আমি অফিসে বসাবো। বাবা, আমি রাজি। ইরার জন্য এইটুকু তো করতেই পারি। ঠিক আছে, যাও তাহলে। এইভাবে 1 মাস কেটে যায়। আকাশ ঠিক 9টার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যায়। 10টার ভেতরে দোকান খুলে। এইদিকে ইরা দোকানে আসে। তুমি আমাকে আগের মতো সময় দাও না কেন? তুমি আছো সময় নিয়ে। এইদিকে বাবা আমাকে শর্ত দিয়ে রেখেছে। কিরকম শর্ত? তোমার সাথে আমার বিয়ে তখনই দিবে যখন আমি 9টার আগে ঘুম থেকে উঠে সব কাজ করে 10টার আগে দোকান খুলে রাখি। আরে আল্লাহ, এত সহজ একটা কাজ! এইদিকে আমার বাবা মা আমাকে দিয়ে রান্না করাচ্ছে, সামনেই আমার জন্মদিন। ওই দিন তোমাকে বাবা মার সাথে পরিচয় করিয়ে দিব। ভালো কথা। রান্না কেন করাচ্ছে? যেন বিয়ের পরে শ্বশুর শাশুড়ির কথা শুনতে না পারে। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা, আমার বাবা মা তো রাজি, কিন্তু তোমার বাবা মা রাজি হবে তো? জন্মদিনে পরিচয় করিয়ে নিব, দেখি না কি বলে। ঠিক আছে, দেখো কি হয়। কয়েকদিন পরে ইরার জন্মদিন চলে আসে। সেই জন্য আকাশও একটা পাঞ্জাবি পরে নেয়। কোথায় যাওয়া হচ্ছে? তোমার ছেলের হবু বউয়ের জন্মদিন, সেখানে যাচ্ছি। আজকে ওর বাবা মার সাথে আমার পরিচয় করিয়ে দিবে। দোয়া করিও সব যেন ঠিক থাকে। সাবধানে থাকিস তুই। ঠিক আছে। আব্বু, আমিও যাব। তোমার ওখানে কোনো কাজ নেই। আব্বু, আসি তাহলে। বের হয়ে চলে আসে। এইদিকে আকাশের বাবা শফিক চৌধুরীকে কল করে সবটা বলে দেয়। তোর কথা মতো বলতেছি, পরে কিছু হলে সামলে নিস। চিন্তা করিস না। এইদিকে আকাশ একটা রিং কিনে ইরার বাসায় আসে। আকাশ এত লেট কেন করলে? কিনতে লেট হয়ে গেছে। কি কিনলে? পরে দেখতে পারে। এখন চলো আমার সাথে। আকাশকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। বাবা মা, পরিচিত হও। ও হচ্ছে আকাশ, আমি ওকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। তা ছেলের পরিচয় কি? ওর একটা মোবাইল সার্ভিসিং এর দোকান আছে। একটা দোকান থেকে মাসে কত? 50,000-এর বেশি মনে হয় কামাই হয় না। তাহলে কিভাবে কি? আব্বু, ওর যা আছে এতেই আমি সুখী থাকতে পারবো। জীবনটা এত সহজ না যতটা সহজ তুই ভাবছিস। যখন ওর কাছে অভাব ফিল করবি তখন বুঝতে পারবি জীবনটা কতটা কঠিন। তাও আমি ওকেই চাই। আব্বু, আপু যখন এত করে বলতেছে তখন ওনাকে মেনে নাও। তাছাড়া দুলাভাই তো দেখতে খারাপ না।
তোমার কাছ থেকে আমি জানতে চাইনি। তা তোমার বাবা কি করে? বাবা বাসায় থাকে। দেখো, একটা শর্তে তোমার কাছে আমি আমার মেয়েকে তুলে দিব। জি বলুন, কি শর্ত? তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। তোমার যে দোকান, এই দোকান দিয়ে তোমার সংসার কখনো চালাতে পারবে না, সেটা কিন্তু তুমি জানো। জি, তবে আমি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এটার পরীক্ষা পর্যন্ত তোমাকে সময় দিলাম। এর ভিতরে তুমি নিজেকে আরো প্রতিষ্ঠিত করো। এবার শুরু করো অনুষ্ঠান। এইভাবে ইরাও খুশি হয়ে যায়। অনুষ্ঠানে কেক কাটা হয়। আমার গিফট কোথায়? হাতটা বাড়িয়ে দাও। হাত বাড়িয়ে দেয়। আকাশ একটা ডায়মন্ড রিং বের করে ইরার আঙ্গুলে পরিয়ে দেয়। যদিও শফিক চৌধুরী ভালো করেই জানে এটা ডায়মন্ড, তবুও এটা তো বাজারের সস্তা রিং মনে হচ্ছে। বাবা, আমার কাছে এটা ডায়মন্ডের মতোই দামি। এটা তো ডায়মন্ডই। আকাশ, খাবার খেয়ে যাও তাহলে। জি আঙ্কেল। এইদিকে ইরা আকাশকে নিয়ে রুমে আসে। এটা আমার হবু বউয়ের রুম। তা কেমন বলো তো রুমটা? অনেক সুন্দর কিন্তু রুমটা। বিয়ের পর যখন তোমার রুমে থাকবো তখন এটার মতো সুন্দর করে তুলবো। ঠিক আছে। তখনই ইতি ওখানে আসে। দুলাভাই আপুর গিফটও এনেছেন, তা আমারটা কোথায়? তোমার গিফট কাল দোকানে এসো, তখন যা পছন্দ হবে কিনে দিব। তুমি এতগুলো টাকা কোথায় পাবে? একমাত্র শালি বলে কথা। সত্যি দুলাভাই কত ভালো। তোমরা কথা বল, আমি নিচে গেলাম। আচ্ছা, আমি তোমাকে 15,000 দিচ্ছি। ইতি যা কিনতে চায় এখান থেকে দিয়ে দিও। লাগবে না, আমার কাছে আছে। তাছাড়া এই রিং কিন্তু খুলবে না। পানি লাগলে আবার রং উঠে যাবে না তো? এটার কখনো রং উঠবে না। কি বলো? ঠিক বলছি। আচ্ছা, আমি আসি। তুমি পারবে তো নিজেকে প্রতিষ্ঠিত করতে? ওটা তো আমার কয়েকটা মাসের কাজ। 2 মাস পরেই পরীক্ষার। তোমার হাতে বড় জোর 4 মাস সময় আছে। চিন্তা করো না, হয়ে যাবে। আসি তাহলে। রাত 2টা বাজে। বাসায় ফিরে পরের দিন সকাল 9টার আগে ঘুম থেকে উঠে গোসল করে বের হয়ে নিচে নামে নাস্তা করতে। কি ব্যাপার এত তাড়াতাড়ি? তোমরাই তো বললে আমাকে 9টার আগে উঠতে হবে, আমি তো তাই করতেছি। যাক, তাহলে তো ভালোই হচ্ছে। আচ্ছা, এভাবে তুমি তাহলে করে যাও, আমি তোমাকে অফিসে বসিয়ে দেবো। ঠিক আছে আব্বু। আকাশ বের হয়ে যায় আবিরকে নিয়ে। তখন আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ এতটা পরিবর্তন? আমি শফিককে বলেছি, শফিক সে অনুযায়ী কাজ করবে। আর আকাশে যদি সময় মতো না উঠে তাহলে ওকে অফিসে বসাবো না। সেজন্য ইরাকে পাওয়ার জন্য আমাদের ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ওর তো অভ্যাস নেই, এভাবে তো কষ্ট হয়ে যাবে ওর। কয়েকটা দিন যাওয়ার পরে দেখবে ঠিক হয়ে যাবে। হয়ে গেলেই ভালো। এই দিকে দোকান খোলার 2 ঘন্টা পরে ইতিহাসে দোকানে। তখন আকাশ ছিল না। কি ব্যাপার, তুমি? এসেছি, দুলাভাই আছে। ভাইয়ার কাছে কেন? গিফট নিতে। কিসের গিফট? তোমাকে এত কিছু জানতে হবে না। গিফট কেনা হয়ে গেল? দুজনে মিলে ঘুরে আসবো কোথা থেকে। আপুর বিয়ে হলে এরপর তো আমাদের অনেক দেখা হবে, তখন না হয় ঘুরতে পারবো। তো কি নিবে? একটা জামা নিব, কিন্তু কম দামের মধ্যে, তাও 2 থেকে 3 হাজারের মধ্যে। এত কম দামি কেন? উনি এত টাকা কোথায় পাবে? আমাদের কি টাকার অভাব আছে নাকি? তাও 2 থেকে 3 হাজার অনেক বেশি হয়ে যাবে। এরই মধ্যে আকাশ চলে আসে। আবির, তুই দোকানটা দেখ, আমি ইতিকে কিছু কিনে দিয়ে আসতেছি। ওকে নিয়ে ওদের শপিং মলে আসে। ওখানে থাকা একটা দোকানে আসে। স্যার, কি লাগবে বলুন। ও, আমার একমাত্র শালি, ভালো ভালো জামা দেখান, যা পছন্দ হবে তা নিবে। আঙ্কেল, বেশি দামি দেখাতে হবে না। যত দামি আছে দেখান, টাকা নিয়ে চিন্তা করো না। এতগুলো টাকা যদি খরচ করে ফেলেন তাহলে বিয়ের জন্য টাকা জমাবেন কি করে? ওই নিয়ে ভেবো না। ঠিক আছে। ইতি একটা জামা নেয়, তাও 8,000 টাকা জামা কেনে। আবির, ওকে একটু নামিয়ে দিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। এরপর দিন যেতে থাকে। আকাশ এখন ঠিক সময়ে ঘুম থেকে ওঠে আর ঠিক সময়ে দোকানে আসে। এইদিকে ইরার পরীক্ষাও শুরু হয়ে যায়। আকাশ, তোমার হাতে আর 2 মাস সময় আছে। চিন্তা করো না, হয়ে যাবে। পরীক্ষা, সেজন্য আমি তেমন একটা বাহিরে বের হব না। যখন বেশি দরকার পড়বে আমি দেখা করে নিব, তোমার খেয়াল রাখবে। তুমিও তোমার খেয়াল রাখবে। ঠিক আছে। রাতে আকাশ বাসায় ফেরে। তখন আমাকে অফিসে বসাবে কখন? তুমি এখন দায়িত্বশীল হয়েছো, সেজন্য তোমাকে অফিসে বসাবো। আর আবির তোমার জায়গায় কাজ করবে। আমার কোনো আপত্তি নেই, তবে ভাইয়া দোকানে না আসলেই হয়। আমি দোকানে আসলে ক্ষতি কি তোর? এই যে সারাক্ষণ আমাকে বকতে থাকো।
এইদিকে আকাশের বাবা অফিসের দায়িত্ব আকাশকে বুঝিয়ে দেয়। আকাশকে সবাই চেনে, সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। কিছুদিন যাওয়ার পরে আকাশ, কোনো ব্যবস্থা কি করতে পেরেছো? পেরেছি, তবে সেটা সারপ্রাইজ হয়ে থাকুক। সত্যি বলছো তো? সত্যি বলছি। কয়েকটা দিন পরে শফিক চৌধুরী আকাশদের অফিসে আসে, তবে উনি জানতো না অফিসে যে আকাশ বসে। উনি এসে বন্ধু, তুই উল্টা পাশে কেন বসে আছিস? কথাটা শুনে আকাশ পিছনে ফিরে তাকায়। শফিক চৌধুরীকে দেখে চমকে ওঠে। আঙ্কেল, আপনি এই অফিসে আর বাবাকে বন্ধু বলে ডাকতেছেন, ব্যাপারটা কি বলেন তো? তুই এই অফিসে কেন? আমার বাবার অফিস, আমি তো থাকবই। ও আচ্ছা, তাই বলো। তা আকাশ, তোমার বাবাকে ডাকো তো, ওনার সাথে একটা কাজের ব্যাপারে কথা বলতেছিল। আঙ্কেল, আব্বু তো এখন অফিসে বসে না, সেজন্য যা বলার আমাকে বলতে পারেন। শফিক চৌধুরী কথা বলতে থাকে। ওনারা দুজনে কথা বলতে থাকে কাজের ব্যাপারে। অনেকটা সময় পরে তুমি তো দেখি সবই পারো। কি যে বলেন। আচ্ছা, এরার পরীক্ষা শেষ হলে আমি তোমার হাতে এরাকে তুলে দেব। ধন্যবাদ আঙ্কেল। শফিক চৌধুরী চলে যায়। এইদিকে ইতি এখন বেশি বেশি আবিরের কাছে আসে। আচ্ছা, আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে হলে আমরা তো বেয়াই আর বেয়ান হব। তো আমাদের বিয়ের কথাও কি বাবা মাকে জানাবো? বাবা মনে হয় না মানবে। কেন মানবে না? একই পরিবারে দুটা মেয়েকে বাবা বিয়ে দিতে মনে হয় রাজি হবে। তাহলে আমাদের এতদিনের সম্পর্ক? আরে এত চাপ নিচ্ছ কেন? আমি তো আছি, ঠিক একটা ব্যবস্থা করে নিব। আমি আবুকে বুঝিয়ে বলবো, আর তুমি দুলা ভাইকে। দুজনে যদি রাজি হয়ে যায় তাহলে বাবা মাও রাজি হয়ে যাবে। এতেও যদি রাজি না হয় তাহলে দুজনে পালিয়ে যাব। এই দোকান থেকে তুমি যা ইনকাম করো তা দিয়ে আমাদের দুজনে চলে যাবে। ছোট হলেও আমার মাথায় কিন্তু বুদ্ধির অভাব নেই। আমি তো তোমার মতো মাথা মোটা না। আচ্ছা, যখন যাও তাহলে। যাচ্ছি। এইদিকে ইরার পরীক্ষা প্রায় শেষের দিকে চলে আসে, সেই জন্য আকাশকে দেখা করতে বলে। কি হয়েছে বলো? আর 7 দিন পরে একটা সাবজেক্ট আছে, এরপরেই কিন্তু আমার পরীক্ষা শেষ। তা তুমি কতদূর কি করছো? চিন্তা করো না, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, উনি রাজি। সত্যি বলছো? সত্যি। কিন্তু ওনার সাথে তোমার দেখা হলো কোথায়? এখন কিছুই বলবো না, বিয়ের পরে বাসর রাতে বলবো। এত কাহিনী শোনার সময় পাবো তো? পাবো, তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা, যাই তাহলে। এরপর আমি আমার বাবা মাকে নিয়ে আসবো। ঠিক আছে, আসি। কিছুদিন যেতে থাকে। ইরার পরীক্ষাও শেষ হয়ে যায়। পরীক্ষা দেওয়া শেষ হলে আকাশ আসে ইরাকে নিয়ে যাওয়ার জন্য। কি ব্যাপার, তুমি আজকে হঠাৎ এখানে? তোমার বাবার সাথে কথা বলবো। কোন বিষয় নিয়ে? আমার পরিবারকে নিয়ে কবে আসবো তোমার বাসায়, সেই বিষয় নিয়ে আলাপ করে নিব। ঠিক আছে, চলো। ইরাদের বাসায় আসে, তারপর বাকিদের সাথে কথা বলতে থাকে। তুমি তাহলে 3 দিন পরে আসিও, তোমার মা, বাবা আর ছোট ভাইকে নিয়ে। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আজকে আসি। খেয়ে যাও। না আঙ্কেল, দোকানে যেতে হবে আমাকে, কাজ পড়ে আছে। কিন্তু তুমি তো অফিসে বসে এখন, তাহলে তোমার আর মোবাইল সার্ভিসিং দোকানে কেন যাবে? সিপিইউ কাজ করতে হবে। আবির আইসির কাজ জানে না, সেজন্য আমি মাঝে মাঝে ওইগুলো করে দিয়ে আসি। আচ্ছা, যাও তাহলে। আকাশ দোকানে আসে, এসে ওর কাজ শেষ করে আবিরকে নিয়ে বাসায় চলে আসে। এসে পরে পরিবারের সাথে কথা বলতে থাকে। ঠিক আছে, আমরা তাহলে 3 দিন পরেই যাব। তা বৌমার জন্য তো কেনাকাটা করতে হবে। আব্বু, আমরা তো যাব বিয়ের দিন তারিখ ঠিক করতে, বিয়ে পড়াতে তো না। বোকা ছেলে বলে কি? তা বিয়ের তারিখ ঠিক করতে যাব, মিষ্টি ফল নিয়ে যেতে হবে তো। ওইগুলো তো যাওয়ার সময় নিয়ে যেতে পারবো, কিন্তু আংটি তো কিনতে হবে। ও ভুলেই গিয়েছিলাম আমি। তাহলে কাল আমরা কিছু গহনা কিনে নেব, কি বলো? সেটাই ভালো হবে। পরের দিন আকাশের বাবা মা এসে ডায়মন্ডের একটা রিং কিনে, সাথে একটা নেকলেসও কিনে নেয়। আব্বু, এত দামি নিতে হবে? আমাদের কি টাকা পয়সা কম আছে? তা নেই, কিন্তু আমরা যে বড়লোক এটা তো ওনারা জানে না। পরে যদি ভাবে এইগুলো নকল। তোকে এ নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, যা ভালো মনে হয় করো। সবটা কিনে চলে আসে। এখন থেকে পরের দিন সবাই মিলে চলে আসে ইরাদের বাসায়। শফিক চৌধুরী আকাশের বাবাকে দেখার পরে
আকাশের বাবাকে দেখার পরে জড়িয়ে ধরে। সত্যি বন্ধু, অনেক সুন্দর লাগছে তো তোকে। ওই বিয়েটা আমার ছেলের, আমার না। আব্বু, আপনারা কি একজন আরেকজনকে চেনেন আগের থেকে? চিনি, আমরা ছোটবেলার বন্ধু। কি বলছো আব্বু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে বস, তোদের বিয়ের দিন ঠিক করি, তারপর তোদের সবটা বলবো আমি। তোমরা বসো এখানে। আচ্ছা, 5 দিন পরে ওদের বিয়ের তারিখ ঠিক করলে কি কেমন? এটা তো খুশির খবর। আকাশ, ইরাকে এগুলো পরিয়ে দে। হ্যাঁ আব্বু, দিচ্ছি। ইরাকে নেকলেস আর রিং পরিয়ে দেয়। ইরা তো অনেকটাই অবাক হয় ডায়মন্ড দেখে। আঙ্কেল, ওইগুলো তো ডায়মন্ড। আমরা কখন বলছি এগুলো নকল? কিন্তু ডায়মন্ডের কি করে? আমি বলছি তোদের শাহজাহান আমার ছোটবেলার বন্ধু। 1 বছর আগে ও এসেছে আমার সাথে দেখা করতে। তখন আমরা একে অন্যের ছেলে মেয়ের ব্যাপারে জানতে চেয়েছি। তখন আমরা ছদ্মবেশে তোমাদের পরীক্ষাও করি। তোমরা ভালোভাবে পাস করছো। বাকিটা আমি বলি। তোমার বাবা আকাশকে যে শর্তটা দিয়েছে ওটা আমার কথা মতোই দিয়েছে, কেননা আকাশ লেট করে দোকানে যেত। অনেক চেষ্টা করেও ওকে তাড়াতাড়ি পাঠানো যেত না। সেজন্য আমি তোমার বাবার সাথে কথা বলে এই প্ল্যানটা করি। তার মানে সবটাই তোমাদের সাজানো? তবে একটা দিক দিয়ে ভালো হয়েছে। কি রকম? ওই যে তোমার অলসতা চলে গেল। তাহলে আমরা আজকে উঠি। তবে ইরা, তোমাকে তো এখনো অনেক সত্যি বলা হয়নি। কি সত্যি? তুমি যে মার্কেটে আমাদের দোকান দেখছো, ওই মার্কেট পুরোটাই আমার। কি বলেন আঙ্কেল? আকাশ তো আমাকে কখনো বলেনি। সবটা বিয়ের পরে জানতে পারবে। এই বলে ওনারা তো চলে আসে। এইদিকে দিন যেতে থাকে, বিয়ের দিন তারিখও চলে আসতে থাকে। পরের দিন ড্যানি ওদের বাসা খুঁজে ওখানে আসে। ও ড্যানি হচ্ছে ওই লোকগুলোর বস যারা একবার ইরাকে অপহরণ করেছিল। ওই লোকটা এতগুলো মাস পরে ইরার খোঁজ পায় আর আজকে আসে ইরাকে তুলে নেওয়ার জন্য। কি ব্যাপার, আপনারা কারা? আমি কে তা তোর জেনে কাজ নেই। কি চাস তুই? তোর জীবনটা আমার চাই। ওই নিয়ে আয় ওকে। ইরাকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আকাশ আসে। এসে সবটা শুনতে পায়, সেই জন্য তাড়াতাড়ি করে ইরার পিছু নিতে থাকে। তাও ইরার মোবাইল ট্র্যাক করে। ওরা শহরের বাহিরের দিকে যেতে থাকে। আকাশও চলে আসতে থাকে। অনেকটা সময় পরে ওদের গাড়ি পুলিশ দিয়ে আটকায়। কি ব্যাপার, রাস্তা কেন আটকালেন? গাড়িতে কে কে আছে? কেউ তো নেই। ওই তোমরা চেক করে দেখো তো। পুলিশ চেক করতে যাবে। ওরা গাড়ি নিয়ে চলতে থাকে। ততক্ষণে আকাশও চলে আসে। কোন দিকে ওরা গিয়েছে? ওই দিকে। আমি ওদের পিছনে যাচ্ছি, আপনারা আমার পিছনে আসতে থাকুন। ঠিক আছে, যান তাহলে। অনেকক্ষণ পরে আকাশ চলে আসে ওদের গাড়ির সামনে। ওই কে রে তুই? তোর দুলাভাই। আমার তো কোনো বোন নেই। যাকে তুলে নিয়ে এসেছিস তাকে বোন হিসেবে তো ধরে নিতে পারিস। ওই তোরা আমার দুলাভাইয়ের একটু খাতির যত্ন করে আসতো। ড্যানির লোকেরা মারতে আসে, তবে ওদের সাথে আকাশ একাই লড়াই করতে থাকে। ততক্ষণে পুলিশ ওখানে এসে বাকিদের ধরে নেয়। কে বলে পুলিশ কোনো কাজের না? সব সময় সিনেমায় মারামারি শেষ হলেই পুলিশ আসে, কিন্তু এই প্রথম আপনারা সময় মতো এসেছেন। আপনার কথা বলা হয়ে আসলে আমি ওদের নিয়ে যাই। অফিসার, ওদের জিজ্ঞেস করুন তো আমাকে কেন তুলে এনেছে। ওই শালা, বল কেন ওকে তুলে এনেছিস? বুঝলাম না, আমার কোনো বোন নেই, তারপরও সবাই আমাকে কেন শালা বলে ডাকে? ওই কথা বন্ধ দিয়ে এটা বল, কেন তুলে এনেছিস ওকে? ওর জন্য আমার ভাইকে ওই ছেলে মেরে ফেলেছে। তোর ভাইকে আমি কখন মেরেছি? বান্দরবন এর কথা কি মনে আছে? তখন আকাশের মনে পড়ে। অফিসার, ওর মাথা খারাপ হয়ে গেছে, সেজন্য উল্টাপাল্টা বলতেছে। নিয়ে যান ওকে। অফিসার নিয়ে যায়। এরা আকাশের কাছে আসে। তুমি বান্দরবনের কথা অস্বীকার কেন গেলে? যদি ওনাদের বলে দিতাম তাহলে আমার সাথে সাথে তোমাকেও নিয়ে যেত। ও আচ্ছা, তাই বলো। এখন চলো বাসায় যাই, সবাই অপেক্ষা করতেছে। ওরা বাসায় ফিরে আসে। 2 দিন পরে ওদের বিয়ে পড়ানো হয়ে যায়। এই দিকে তখন তোমাদের একটা কথা বলতাম। ঠিক কথা। আমি আবিরকে পছন্দ করি আর আবিরও আমাকে পছন্দ করে। সেজন্য আপুর বিয়েটা তো হয়েছে। আমাদের সম্পর্কটা তুমি মেনে নাও। ঠিক আছে, তবে তোমাদের বিয়ে 3 বছর পর হবে। আমি রাজি। কিন্তু আঙ্কেল, আপনি এত সহজে মেনে নিলেন? আমি বলছি এই ব্যাপারটা। আসলে আমারও ইচ্ছে ছিল আকাশের সাথে ইরার বিয়ে দেওয়া, আর তোর সাথে ইতির বিয়ে। এখন তোমরা যখন ভালোবেসে বিয়ে করতে রাজি, তখন আমাদের কোনো আপত্তি নেই।
আঙ্কেল, তার মানে এই সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল আপনাদের? ধরে নেও তেমনই। তাহলে শফিক, আমি ইরাকে নিয়ে গেলাম, আরেকজনকে রেখে গেলাম, ওর খেয়াল রাখবি। চিন্তা করিস না বন্ধু, আমার মেয়েদের সুখ মানে আমার সুখ। ইরাকে নিয়ে চলে আসে, যদিও সাথে ইতিও আসে। আকাশের রুমটা সাজানো হয় সুন্দর করে। কিছুক্ষণ পরে ওরা দুজনে রুমে আসে। তুমি তাহলে তোমার পরিচয় গোপন রেখেছো? কিছুটা তো রাখতেই হবে। তবে রে, এই বলে ইরা আকাশের উপর উঠে বসে, তারপর কিল গুতা যা পারে দিতে থাকে। এতে ইরার মোবাইলটা পড়ে যায় নিচে। এটা কি হলো? কই কি হলো? আমার মোবাইল ভেঙে গেছে আবারও। চিন্তা করো না, আমি তো আছি। তুমি তো সার্ভিসিং করো না। তো কি হয়েছে, এখনই ঠিক করে দিচ্ছি। কিভাবে? ইরার হাত থেকে মোবাইল নিয়ে ড্রয়ার থেকে আটা নিয়ে মোবাইলে লাগিয়ে নেয়। এই নাও তোমার মোবাইল। বাহ, ঠিক হয়ে গেল। তোমার স্বামী একজন টেকনিশিয়ান বলে কথা। আরে আমি তো ভুলেই গেছিলাম তোমার কথা। সত্যি, স্বামী যদি মোবাইল টেকনিশিয়ান হয় তাহলে আর মোবাইল নিয়ে চিন্তা কিসের? তাহলে ম্যাডাম, সার্ভিসিং টাকাটা? এখনই পুষিয়ে দিচ্ছি। তাহলে ইরা তো সার্ভিসিং খরচ পুষিয়ে দিতে থাকুক। আমরাও গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।